हेलो एवरीवन वेलकम टू जी स्टडी। तो आज हमारे जीके जी सीरीज शुरू करा जाक। फार्स्ट क्वेश्चन বলা হয়েছে যে 1978 সালে প্রাদেশিক প্রেস আইন কোন ভাইসরয়ের শাসনকালে হবে এটা বাতিল করা হয়েছিল। তো অপশন তোমাকে দিয়ে দিয়েছে লর্ড রিপন, লর্ড ডালহৌসি, লর্ড নর্থব্রুক অ্যান্ড লর্ড ল্যান্সডাউন। তো সঠিক অ্যান্সার হবে লর্ড রিপন। ঠিক আছে, কিন্তু এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই যে তিনি কি করেছিলেন, রিপিল করেছিলেন মানে বাতিল করেছিলেন। কিন্তু এখন যদি উল্টো কোশ্চেন করে দিই যে কি শুরু করেছিলেন, তাহলে অ্যান্সারটা হবে লর্ড লিটন, LITTON, লর্ড লিটন। এটা শুরু করেছিলেন 1876 সালে। এবার এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট গভর্নর জেনারেলের নাম দেওয়া আছে, সেটা হচ্ছে লর্ড ডাফরিন। লর্ড ডাফরিনের সময় কি হয়, 1885 সালে কি হয়, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের স্থাপনা হয়। ওকে, পরের কোশ্চেনে চলে যাবো। এখানে বলেছে ভারতের জাতীয় কংগ্রেসের লখনৌ সেশনটি কে পরিচালনা করেছিলেন, মানে এখানে প্রিসাইডেড বাই বলেছে, পরিচালনা বা তুমি বলতে পারো যে সভাপতিত্ব কে করেছিলেন। তো অপশন এখানে দিয়েছে রাসবিহারী ঘোষ, অম্বিকাচরণ মজুমদার, তারপর আছে কি ভূপেন্দ্রনাথ বোস, আর একটা হচ্ছে তোমার এখানে দিয়েছে অপশন নান অফ দ্য অ্যাবভ। কোনটা হবে? তো এখানে অ্যান্সার হবে অম্বিকাচরণ মজুমদার। এবার এখানে আমি একটা জিনিস বলতে চাই যে এই যে 1916 যে লখনৌ সেশনটা হয়েছিল, এখানে ইম্পর্টেন্ট কিসের জন্য ছিল জানো? এখানে মুসলিম লীগ আর প্লাস কংগ্রেস একসাথে এসে গঠবন্ধন করেছিল। ঠিক আছে, এই কারণের জন্য 1916 লখনৌ সেশনটা ইম্পর্টেন্ট। ওকে, তারপর বলা হয়েছে নিম্নলিখিত কোনটি অন্যান্যের তুলনায় কাজু বাদামের বৃদ্ধির জন্য উপযুক্ত। আচ্ছা, অন্যান্যগুলো উপযুক্ত কিন্তু কোনটি বেশি উপযুক্ত সেটাই জিজ্ঞেস করা হয়েছে। তো কি হবে অ্যান্সার? এখানে দিয়েছে অপশন রেড ল্যাটেরাইট সয়েল, ব্ল্যাক কটন সয়েল, অ্যালুভিয়াল সয়েল না অ্যারিড সয়েল। দেখো এখানে অপশন হচ্ছে যেটা দিয়েছে সঠিক অ্যান্সার হবে রেড ল্যাটেরাইট সয়েল। কিন্তু এখানে বাকিগুলো হয়, কিন্তু জিনিসটা হচ্ছে এটা সব থেকে বেশি উপযোগী। এবার এখানে এই যে ব্ল্যাক সয়েলটা সেটা কিন্তু খুব মানে অনেক সময় জিজ্ঞেস করে ফেলে। এটাতে না হয় ক্যাশিউ নাটের জিজ্ঞেস করলো, কিন্তু অনেক সময় কাজু বাদামের জিজ্ঞেস করলো, কিন্তু অনেক সময় কটনের জিজ্ঞেস করে। তো কটনের জন্য কি আমরা জানি এই যে ব্ল্যাক সয়েলটা, এখানে দেখো অনেক সময় না এটাকে কটন সয়েলও বলে দেয়। তো এটা মনে রাখবে যে ওটাতে কিন্তু ব্ল্যাক সয়েল হবে, ওখানে রেড সয়েল হবে না। পরে কোশ্চেনে যাব, বলেছে অশোকের মাইনর রক এডিক্টস ভারতের বিভিন্ন অংশে পাওয়া গেছে, নিম্নলিখিত কোনটি কর্ণাটকে অশোকের কিন্তু মাইনর রক এডিক্টসে আবিষ্কৃত স্থান নয়। আচ্ছা, এখানে বলেছে যে এই যে স্থানগুলো এখানে গিভেন আছে, অ্যাকচুয়ালি সব স্থানেই কিন্তু এই যে মাইনর রক এডিক্টস যেগুলো পাওয়া গেছে অশোকের পাওয়া গেছে, সম্রাট অশোকের। কিন্তু এখানে বলেছে যে কর্ণাটকার মধ্যে এদের মধ্যে কোনটি কর্ণাটকার মধ্যে নেই। কি হবে অপশন? অপশন এখানে দিয়েছে, দেখো কি বলেছে, ব্রহ্মগিরি, গোপীনাথ, রূপনাথ না মাস্কি। দেখো ব্রহ্মগিরি, গোপীনাথ, মাস্কি এই তিনটে হচ্ছে তোমার কর্ণাটকার। ঠিক আছে, এই রূপনাথ যেটা আছে সেটা হচ্ছে তোমার পরে মধ্যপ্রদেশে। তো সুতরাং রূপনাথ হবে না। আর এটাই হচ্ছে অ্যান্সার এখানে, ওটাই তো জিজ্ঞেস করেছে এর মধ্যে কোনটি কর্ণাটকা নেই। পরে কোশ্চেন দেবো আমরা কি, যে জাতীয় শহর স্যানিটেশন নীতি অনুযায়ী যে শহর 34 থেকে 66 পয়েন্টের মধ্যে পাওয়া যায় এবং তাতে কি হয় যে অনেক উন্নতির প্রয়োজন রয়েছে, তাকে কোন রঙের কোড দিয়ে চিহ্নিত করা হয়? আচ্ছা দেখো, একটা ন্যাশনাল আরবান স্যানিটেশন পলিসি একটা আছে, তার মধ্যে কি হয় যে স্কোর দেওয়া হয়, প্রত্যেকটা শহরকে স্কোর দেওয়া হয়। ঠিক আছে, এবার ওই স্কোরটা যদি 34 থেকে 66-র মধ্যে থাকে, তার মানে কি যে ওখানে অনেক উন্নতির প্রয়োজন রয়েছে, কনসিডারেবল ইমপ্রুভমেন্টের দরকার রয়েছে। তো এই যে 34 থেকে 66-র মধ্যে যে শহরগুলো পড়ে তাকে একটা কালার কোড দেওয়া হয়, আলাদা আলাদা কালার কোড আছে, সেগুলো অনুযায়ী কি হবে যে এদের মধ্যে কোন কোডটা হবে। মনে করো যে একটা শহর 34 থেকে 66-র মধ্যে আছে, আমি এক কাজ করছি এখানে, আমি তোমাদের এখানে না প্রত্যেকটা শহর আমি লিখে দিচ্ছি, ওটাই বেশি বেটার হবে। যদি মনে করো যে 33-এর নিচে থাকে, যদি মনে করো 33-এর নিচে থাকে, এই পয়েন্টটা যদি 33-এর নিচে থাকে তাহলে হবে রেড কালার। আর রেড কালার মানে বুঝে নেবে যে এটাতে খুবই বেশি মেনটেনেন্সের দরকার আছে, ইমিডিয়েট। ঠিক আছে, ইমিডিয়েট মেনটেনেন্সের দরকার আছে, মানে খুব বাজে অবস্থা আছে। তারপর বলেছে 34 থেকে 66, যেটা আমাদেরকে কোশ্চেন করেছে যে 34 থেকে 66 যদি হয় তাহলে কোন কালার হবে, তাহলে হবে ব্ল্যাক। মানে যে এইসব শহরের কনসিডারেবল মানে অনেক উন্নতির প্রয়োজন রয়েছে,
ঠিক আছে, মানে এর থেকে বেটার আছে, কিন্তু উন্নতির প্রয়োজন রয়েছে। তারপর একটা হয় 67 থেকে 90, এটাকে চিহ্নিত করা হয় কোন কালার দিয়ে? ব্লু কালার দিয়ে চিহ্নিত করা হয়। এটার মানে কি যে রিকভারিং, মানে ভালো আছে, রিকভার করছে, কিন্তু কিছু কিছু এখনো ডিজিজ আছে, ঠিক আছে, কিছু কিছু ডিজিজ মিনস রোগটোগ হচ্ছে এখনো। আর যারা 90-র উপরে আছে, ঠিক আছে, 91 থেকে 100-এর মধ্যে যারা আছে, তাদেরকে কোন কালার দিয়ে করা হয়? তাদেরকে করা হয় গ্রিন কালার দিয়ে। আর সেই সব সিটি হচ্ছে হেলদি ক্লিন সিটি, ঠিক আছে। তো তোমরা দেখবে যে তোমাদের নিজের নিজের শহরে এই পরিমাপটা কোনটা আছে, ঠিক আছে, চেক করে নিও একবার। পরে কোশ্চেন যাব, বলেছে সপ্তপদী রীতি বিবাহকে সম্পূর্ণ ও শুভ বলে মনে করা হয় এদের মধ্যে কোন অ্যাক্টের থ্রু? ঠিক আছে, এই এখানে দেখো কিছু কিছু অ্যাক্টের নাম দিয়েছে, যেমন হচ্ছে ইন্ডিয়ান ক্রিশ্চিয়ান ম্যারেজ অ্যাক্ট 1862। আচ্ছা, সপ্তপদী মানে একটা জিনিস আগে বলে দিই, যে 7 ফেরা যেটা হয়, ঠিক আছে, 7 বার যে পাক হয়, সেটা কিসে হয়? অবভিয়াসলি সেটা হিন্দু ধর্মের মধ্যে হয়, ঠিক আছে। তো অবভিয়াসলি এখানে ক্রিশ্চিয়ান ম্যারেজ অ্যাক্ট তো হবে না, আগে কেটে দিতে পারো। মুসলিম ভার্সনাল ল হবে না, এটাও আগে কেটে দিতে পারো। ফার্সিও হবে না, এটাও আগে কেটে দিতে। তো একটাই হবে এখানে অপশন, সেটা হচ্ছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955। আচ্ছা, হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1950, এটা কেন কোশ্চেনটা দিয়েছি বিশেষ করে? এটা অলরেডি এসএসসিতে জিজ্ঞেস করার কোশ্চেন, প্লাস হচ্ছে রিসেন্টলি 1-2 দিন আগেই আবার হাইকোর্টের একটা নির্দেশ এসেছিল এই ম্যারেজ নিয়ে। তো ওই কারণের জন্য এটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, একটু মনে রাখবে। আর অবভিয়াসলি খুব ইজিও কোশ্চেন এটা, কারণ দেখো যখনই সপ্তপদী বলে দিল, তার মানে কি যে এটা হিন্দু ম্যারেজ অ্যাক্টই হবে, অন্য কিছু হবেই না, ঠিক আছে। খালি তোমাদের জানতে হবে যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এটা। এখন ওখানে হয়তো কোনো কারণের জন্য ভুল করার জন্য তোমাদেরকে অন্য অপশন দিয়েছিল 51, 52, তাহলে কিন্তু ওই জিনিসটা খালি লক্ষ্য করবে যে কত আছে, হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 আছে কি নেই। ওকে, তারপর বলেছি গ্নোমন ইজ এ পার্ট অফ। আচ্ছা, গ্নোমন ইজ এ পার্ট অফ, গ্নোমন জিনিসটি কিসের পার্ট? এটা কি একটা সৌরঘড়ি, এটা কি একটা বোলোমিটার, এটা কি একটা বাইনোকুলার, এটা কি একটা ট্রান্সফরমার? তো গ্নোমন কি হবে ভাবো একটু। তো এটা হবে একটা সৌরঘড়ি, মানে সোলার ক্লক। এখানে দেখো কি বলেছে যে 1993 সালের ভারতীয় সংবিধানে কোন শোধনাবলীর মাধ্যমে পৌর সরকারটিকে সাংবিধানিক কি হয় স্বীকৃতি দেওয়া হয়েছিল? এখানে অপশন তোমাকে দিয়ে দিয়েছে, সেটা কি 73rd নাম্বার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1990? তো এইভাবে দেখো 73rd, 72, 74 অ্যান্ড 71 চারটে দিয়েছে, কোনটা হবে? তো এটা সবসময় মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর প্রত্যেকটা এক্সামে সাধারণত এই কোশ্চেনটা আসে যে মিউনিসিপ্যালিটি আর কি আসে, পঞ্চায়েতটা আসে। আমি আগে মিউনিসিপ্যালিটি বলি, তারপর পঞ্চায়েত বলি। মিউনিসিপ্যালিটি যখনই বলবে যে রিকগনিশন হয়েছিল কনস্টিটিউশনালি, সাংবিধানিকভাবে, তো সেটা হবে কত? সেটা হবে 74 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রু হয়েছিল, ঠিক আছে, সেটা হয়েছিল 1992-এ। এবার যদি বলে পঞ্চায়েতি রাজ, কোনটা পঞ্চায়েতি রাজ যেটা বলে, সেই পঞ্চায়েতি রাজটা কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের থ্রু এসেছিল? সেটা এসেছিল 73rd নাম্বার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রু, ঠিক আছে। তো 74তে আসলো কি যে মিউনিসিপ্যালিটিটা, আর 73rd এসেছিল হচ্ছে তোমার পঞ্চায়েতি রাজ। সো পরে কোশ্চেন চলে যাবো। এখানে বলেছে অন্নপূর্ণা চূড়া হিমালয়ের কোন অঞ্চলে অবস্থিত? এখানে অপশন তোমাকে দিয়ে দিয়েছে, সেটা কি নেপালে, সেটা কি ঘাড়োয়ালে, সেটা ভুটান, না সেটা কুমায়ুন? দেখো অন্নপূর্ণাটা হচ্ছে তোমার নেপালে বিলং করে, ঠিক আছে। আর এটাকে নেপাল বা সেন্ট্রাল হিমালয়ও বলা হয়, নেপাল হিমালয় বা সেন্ট্রাল হিমালয়ও বলা হয়, ঠিক আছে। ইভেন তোমাদের এই নেপাল হিমালয়ে তোমার এই এভারেস্ট এই নেপাল হিমালয়ের মধ্যেই আছে পড়ে। ওকে, এখানে বলেছে যে শুদ্ধ পানীয় জল পেতে ফিল্টার করার পর ডিসইনফেক্টেন্ট ব্যবহার করা হয়, ঠিক। তবে এখানে যে উল্লেখিত ডিসইনফেক্টেন্ট ব্যবহার করা হয় সেটি হলো, আচ্ছা, এখানে একটু ভুল আছে। বলা হয়েছে যে ঠিক আছে, একটা পানীয় জলকে শুদ্ধ করার জন্য আমরা কি করি, যে ফিল্টার ইউজ করি, ঠিক আছে। তার আগে কি করি আমরা, তারপরে কি করি আমরা, যে ডিসইনফেক্টেন্ট ইউজ করি। ডিসইনফেক্টেন্ট ইউজ করাতে কি হয়, যে আমরা কি করি, ডিসইনফেক্টেন্ট ইউজ করাতে আমরা চেষ্টা করি যে সেটা থেকে যেন ভাইরাস, প্যারাসাইট, ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলো যেন সব মেরে ফেলে দেয়, তবেই যেন আমাদের যে জলটা বেরিয়ে আসবে সেটা খাওয়া মানে পানের উপযুক্ত হবে, ঠিক আছে।
তো এখানে ওটাই বলেছে যে এই ডিসইনফেক্টেন্ট কোনটিকে রিমুভ করে না এদের মধ্যে। তো এখানে অবভিয়াসলি আমরা কি দেখলাম যে ভাইরাসকে রিমুভ করে, হ্যাঁ করে, ঠিক আছে। তারপর কি প্যারাসাইটকেও মেরে দেয়, তারপর কি মিনারেলসকে মারে, খনিজ যেটা থাকে সেটাকে কি মারে না, মারে না। তো অপশন হবে এখানে খনিজ, মিনারেলস। ব্যাকটেরিয়াকে তো মারে। ওকে, বলেছে 2011 সালের জনগণনা অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যের নারী লিঙ্গানুপাত সবচেয়ে কম? আচ্ছা, সবচেয়ে কম বলেছে, ভালো করে দেখবে। এখানে অপশন কি দিয়েছে, এখানে অপশন দিয়েছে হচ্ছে তোমার উত্তরপ্রদেশ, পাঞ্জাব, সিকিম না হরিয়ানা। আচ্ছা, সেক্স রেশিও হিসাবে লোয়েস্ট ফিমেল সেক্স রেশিও জিজ্ঞেস করেছে। তো সব থেকে কম যেন কোনটাতে ছিল, সেটাতে ছিল হরিয়ানা। এটা ছিল 2011 সেন্সাস। তো রিসেন্ট একটু তোমরা চেক করে নিও যে রিসেন্টে কে সব থেকে কম আছে, কিন্তু যেহেতু 2021-এরটা পাবলিশ করা হয়নি সেন্সাসটা, তার জন্য এখনও কিন্তু কোশ্চেন তোমার ওই 2011 থেকেই জিজ্ঞেস করা হয়। তবু রিসেন্টটা তোমরা একটু জেনে রাখবে। বলেছে নিম্নলিখিত কোন ভারতীয় ছিলেন প্রথম রিজার্ভ ব্যাংকের গভর্নর? আচ্ছা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর, ইন্ডিয়ান গভর্নর কে ছিলেন? এখানে অপশন দিয়েছে সিডি দেশমুখ, এইচ.ভি.আর. লিঙ্গার, পি.ভি. ভট্টাচার্য না এল.কে. ঝা। তো ভারতের প্রথম ইন্ডিয়ান গভর্নর যিনি ছিলেন, ঠিক আছে, ইন্ডিয়ান গভর্নর ছিলেন রিজার্ভ ব্যাংকের, তিনি হলেন সিডি দেশমুখ। সংবিধানে কোন সংশোধনের পরিষেবার উপর কর নামে এই একটি নতুন বিষয়বস্তু যুক্ত করা হয়েছিল? এখানে বলছে সার্ভিসেস, ট্যাক্সেস অন সার্ভিসেস। আচ্ছা, সার্ভিসেসের উপর ট্যাক্স, এই ট্যাক্সটা ভারতের কোন সংবিধান, কত নম্বর অ্যামেন্ডমেন্টের থ্রু এই ইউনিয়ন লিস্টের মধ্যে অ্যাড করা হয়? ঠিক আছে, এটাই কোশ্চেন। এখানে তোমাকে দিয়েছে 88 নম্বর, 62 নম্বর, 78 নম্বর না 56 নম্বর কনস্টিটিউশন। তো এটা করা হয়েছিল 88 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রু। কি করা হয় যে এই যে ট্যাক্স অন সার্ভিসেস যেটা আছে সেটাকে কি করা হয়, ইউনিয়ন লিস্টের মধ্যে অ্যাড করে দেওয়া হয়, মানে কেন্দ্র সরকারের লিস্টের মধ্যে অ্যাড করে দেওয়া হয়। এখানে অপশন দিয়েছে, বলেছে নিম্নলিখিত কোনটি সুভাষচন্দ্র বসু দ্বারা উল্লেখিত? তো এইভাবে দেওয়া আছে। তো আমাদের যে বলেছে যে এদের মধ্যে সুভাষচন্দ্র বসুর উক্ত স্টেটমেন্টটি কোনটি? তো আমরা সকলে জানি যেটা সব থেকে ফেমাস স্টেটমেন্ট কি, গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম। তো এগুলো দেখারই দরকার নেই। ওকে, পরের কোশ্চেনে বলেছে নিম্নলিখিত কোনটি দক্ষিণ মালাবারের জনপ্রিয় একটি মুখোশ নৃত্য? আচ্ছা, এদের মধ্যে কোনটি দক্ষিণ মালাবারের মুখোশ নৃত্য? এখানে অপশন দিয়েছে পারিচাকালি, কুম্মাটিকালি, ঠিক আছে। তো এগুলো দেখে নিও যেগুলো নাম আছে। তো জিনিসটা হচ্ছে যে এখানে যেটা অপশন হবে, বলেছে সাউথ মালাবার। দেখো মধ্য কথা একটা জিনিস বলে রাখি, এগুলো খুব একটু টাফ হয় অবভিয়াসলি, সেটা আমিও মানছি, কিন্তু এই যে ডান্সগুলো হয় সেগুলো থেকে অনেক সময় কোশ্চেন করে, তো একটু জানতে পারলে ভালো। আমি অলরেডি একটা ডান্সের উপরে রিলস আপলোড করে দিয়েছি যে কোন রাজ্যের জন্য কোন ডান্সটা ইম্পর্টেন্ট, তো তোমরা পারলে ওই রিলসটা একটু চেক করে নেবে, ঠিক আছে, ডান্সেরটা। তো এখানে যেটা অ্যান্সার হবে যে মাস্ক ডান্স মানে মুখোশ নৃত্য যেটা সাউথ মালাবারে হয় সেটা হয় কুমাট্টিকালি, সেটা হয় কুমাট্টিকালি। ওকে, বলেছে সেলুকিড মৌরিয়ান ওয়ার, ঠিক আছে। সেলুকিড মৌরিয়ান মানে কি, যে সেলুকাসের সাথে মৌর্য বংশের যে যুদ্ধটা হয়েছিল, সেখানে কি হয়েছিল যে সেলুকাস, নিম্নলিখিত সেলুকাস কোন মৌর্য শাসকের সাথে যুদ্ধ করেছিলেন? ঠিক আছে, এখানে অপশন দিয়েছে, সেটা কি অশোক ছিলেন, সেটা কি দশরথ ছিলেন, সেটা কি চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন, না সেটা সম্প্রীতি ছিলেন? কি হবে? তো সঠিক অ্যান্সার আমরা সকলে জানি সেটা হবে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে সেলুকাসের কি হয়, যুদ্ধটা হয়, ঠিক আছে। ওকে, তারপর বলেছে কোন মাটি ডেকান প্লেটোর পূর্ব ও দক্ষিণাঞ্চলের কম বৃষ্টিপাতে গঠিত স্ফটিক আগ্নেয় শিলার উদ্ভব হয়? কোন মাটি? আচ্ছা, এখানে কি বলেছে দেখিনি, ডেভেলপ অন দ্য ক্রিস্টাল রক ইন এরিয়া অফ দ্য লো। ওকে ফাইন। আচ্ছা, বলেছে যে এই যে আমাদের ডেকান প্লেটোটা আছে তার ইস্টার্ন আর সাউদার্ন পার্টে খুব লো রেনফল হয় আমাদের, ঠিক আছে। এই রেনফল এরিয়াতে ক্রিস্টাল ইগনিয়াস রক আছে, ঠিক আছে, ডেভেলপ হয়েছে। আর সেখানে যে মাটিটা পাওয়া যায় সেটা কোনটা? সেটা কি ব্ল্যাক সয়েল, সেটা কি রেড সয়েল, সেটা কি অ্যারিড সয়েল, সেটা কি অ্যালুভিয়াল সয়েল? তো সেই সয়েলটা কি হবে? সঠিক অ্যান্সার হবে রেড সয়েল। তো সঠিক অ্যান্সার রেড ইয়েলো সয়েল হয়, তো এখানে রেড সয়েল দেওয়া আছে, তো রেডই হবে।
পরে কোশ্চেন বলেছে যে তরল প্রদূষণের উপরে প্রবাহিত মিশ্রণ ফ্যাট, গ্রিজ ও তেলের মতো যে দ্রব্য থাকে তাকে কি বলা হয়। ঠিক আছে, দেখবে যে এগুলো হচ্ছে তোমার ওয়েস্ট ওয়াটার হয়। ঠিক আছে, তার মধ্যে যদি কোনো তেল জাতীয় জিনিস দেখবে, ফ্যাট জাতীয় জিনিস যেগুলো ভেসে থাকে, ফ্লোট করে, সেটাকে কি বলে, সেটাকে বলা হয় স্লাজ, সেটাকে বলা হয় স্লাজ। তো পরে কোশ্চেন এখানে বলা হয়েছে যে নিম্নলিখিত কোন উপাদানের হ্রাস তরলের বাষ্পীভবনের হার বৃদ্ধি করে। বলেছে এদের মধ্যে কোনটির হ্রাস হলে মানে কমলে কি হয়, যে বাষ্পীভবনের হার বৃদ্ধি হবে, উল্টো হচ্ছে। ঠিক আছে, তো এখানে অপশন তোমাকে দিয়েছে যে তরলের মুক্ত পৃষ্ঠের এলাকা যদি হ্রাস হয় সেটা কি ব্যাপার আছে। এখানে বলেছে এরিয়া অফ দ্য ফ্রি সারফেস অফ দ্য রিলেটিভিটি, এটা যদি হ্রাস হয় তাহলে কি বাষ্পীভবনের হার কম হবে। ঠিক আছে, এটা বলেছে। তারপর বলেছে হিউমিডিটি, তারপর বলেছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, তারপর বলেছে তোমার স্পিড অফ দ্য সারফেস। তো ফার্স্টের থিং জিনিসটা একটা জিনিস লক্ষ্য করো, এখানে প্রথমটা ধরি আগে। বলেছে যদি আমাদের এই যে মনে করো একটা তরল বা একটা মনে করো পুকুর, এই পুকুরটার বলেও ভাবো যে এই যে সারফেস এরিয়াটা যেটা আছে উপরেরটা আছে, এটাকে যদি আমার কমিয়ে দিই, ভাবো যে এইটুকুটার মধ্যে করে দিই। ঠিক আছে, গর্তটা বেশি করে দিলাম আর উপরটা খালি এতটুকুটাই থাকলো, তো বাষ্প কি মানে এই যে যেটা ইভাপোরেশন সেটা কি এটাতে বেশি হবে না এটাতে বেশি হবে। তো অবভিয়াসলি এটাতে বেশি হবে। তাহলে কি যে প্রথমটা তো হবে না, যে এর এরিয়াটা আমি কমাতে পারবো না। এর এরিয়া কমালে কি হবে, যে বাষ্পীভবন বা ইভাপোরেশনের মান এটা কমে যাবে, মানটা কমে যাবে। তারপর কি আছে হিউমিডিটি, হিউমিডিটি যদি কম হয় তাহলে কি বাষ্পীভবনের হার বেশি হবে। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে হিউমিডিটি। ঠিক আছে, হিউমিডিটি মানে কি, হিউমিডিটি মানে হচ্ছে যে বায়ুতে কি জলীয় বাষ্পের পরিমাণ। ঠিক আছে, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। এবার এখানে বলা হয়েছে যদি বায়ুতে আমি জলীয় বাষ্পের পরিমাণ হ্রাস করে দিই তাহলে কি বাষ্পীভবনের হার বৃদ্ধি পাবে। অবভিয়াসলি বাড়বে, কারণ বায়ুতে যদি তোমার এই যে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় তো কি হবে, অবভিয়াসলি সেখানে কি হবে, যে বাষ্পীভবনের হারটা বেড়ে যাবে। এম্বিয়েন্ট টেম্পারেচার বলা হয়েছে এখানে, এর মানে কি যে আশেপাশে যে বায়ুর যে টেম্পারেচার আছে সেটা কি, সেটার কথা বলা হচ্ছে। তো এম্বিয়েন্ট টেম্পারেচার মানে কি বলেছে যে এম্বিয়েন্ট টেম্পারেচার মান যদি আমি কি হ্রাস করি তাহলে কি বাষ্পীভবনের হার বৃদ্ধি পাবে, অবভিয়াসলি পারবে না, তাহলে এটাও হবে না। ঠিক আছে, আমরা অলরেডি অ্যান্সার পেয়ে গেছি, কিন্তু বাকিগুলো দেখিনি। বলেছে ইন উইন্ড স্পিড ওভার দ্য সারফেস অফ দ্য লিকুইড, ভাবো যে এরকম একটা সারফেস আছে। ঠিক আছে, ভাবো যে এটা পুকুরের উপরি পৃষ্ঠতল আছে, এবার এর উপর দিয়ে বায়ু আগে কি হচ্ছিল যে একটু বেশি হাই রেটে বয়ে যাচ্ছিল, তাহলে কি হয় যে জলীয় বাষ্পগুলোকে সাইড করে দেয়, তাহলে ওর বাষ্পীভবনের হারটা বাড়তো। কিন্তু এখানে বলেছে তার উল্টো বলেছে, কারণ কমাতে বলেছে। যদি আমি স্পিড কমিয়ে দিই তাহলে কি বাষ্পীভবনের হার বাড়বে, অবভিয়াসলি বাড়বে না, তাহলে এটাও হবে না। তো মেইন যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে হিউমিডিটি। যদি জলীয় বাষ্পের হার বাতাসে কমে যায় তাহলে কি হয়, যে বাষ্পীভবনের হারটা বেড়ে যায়, ইভাপোরেশনটা বাড়ে। নিম্নলিখিত কে কেন্দ্রীয় সভায় অংশ হিসাবে 1966 সালে মাদ্রাস প্রেসিডেন্সি থেকে গঠিত হয়েছিল। আচ্ছা, এখানে এটা ছাড়াও আমি উপরের দেখে বলে দিচ্ছি। বলা হয়েছে যে এদের মধ্যে নিম্নলিখিত কে ছিলেন যিনি 1946 সালে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা গঠন হয়েছিল সেখানে মাদ্রাস কনস্টিটিউয়েন্সি থেকে তিনি বলতে পারেন যে অংশগ্রহণ করেছিলেন। ঠিক আছে, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি থেকে কিছু কিছু পার্সন এসে অংশগ্রহণ করেছিলেন। এখানে যেহেতু এটা ইম্পর্টেন্ট, যেহেতু হচ্ছে এরা মহিলা, প্রত্যেকজনই মহিলা। ঠিক আছে, ওমু স্বামীনাথন, তারপর হানসা জীবরাজ মেহতা, তারপর কামালা চৌধুরী, বেগম আজাজ রসুল। তো এরা প্রত্যেকেই কিন্তু, আগে একটা নর্মাল কথা বলে দিই, এরা প্রত্যেকেই কিন্তু কি ছিলেন, যে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির মেম্বার ছিলেন। এখানে আমাকে মেনলি ইম্পর্টেন্টলি বলেছে যে মাদ্রাস কনস্টিটিউয়েন্সি থেকে কে এসেছিলেন, তিনি হবেন আম্মু স্বামীনাথন, যিনি মাদ্রাস কনস্টিটিউয়েন্সি থেকে এসেছিলেন। ঠিক আছে, তো এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর তবে এরা না যে এরাও এটা না যে বাকিরা কনস্টিটিউশন অ্যাসেম্বলির মেম্বার ছিলেন না, তারাও ছিলেন, কিন্তু তারা অন্য কনস্টিটিউয়েন্সি থেকে ছিলেন। ঠিক আছে, so this is all for today's lecture, all 20 question answer of GK/GS. Hope you will like it, আর obviously like, share and comment obviously করে জানাবে, আর obviously please subscribe. So signing off.